যে কথা ভাই বলছেন গোলাম আজম, এটা আপত্তিকর। আমি আপনার সাথে চ্যালেঞ্জ দিলাম এবং দয়া করে আজমি সাহেবকে ডেকে আনেন। আজমি সাহেব আমার কাছে সব একদম প্লেনের টিকিট থেকে শুরু করে সব কিছু আছে। তিনি ঢাকা আসতে গেলেন, শ্রীলঙ্কা থেকে আর ঢাকাতে ঢুকতে দিলেন না। এই লোকটাই ভাষা সৈনিক ছিলেন। সে যদি পাকিস্তানের সবকে সমর্থন করতে, তাহলে উর্দুকে সমর্থন করতেন না। বুদ্ধিজীবী হত্যা করছে ইন্ডিয়া, এটা পাকিস্তান করেনি। প্রথম জিনিস হচ্ছে ইন্ডিয়ান আধিপত্যবাদের বিরোধী, ইন্ডিয়ার গোলামি মেনে নিব না। বিএনপি যদি মেনে নেয় সেটা বিএনপির ব্যাপার। আমরা আজাদি চাই এবং আজাদি আমাদের হাদির রক্ত এখনও শুকায়নি। সেই জন্য আমরা বলে দিচ্ছি দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। দিল্লির সাথে সম্পর্কটা হবে ন্যায্যতার ভিত্তিতে, এই বিষয়ে আমি স্বীকার করি। কিন্তু সেই ন্যায্যতা মানে এই না যে দিল্লি যা বলবে তাই না উঠবস করবে। আর যে কথা ভাই বলছেন গোলাম আজম, এটা আপত্তিকর। আমি আপনার সাথে চ্যালেঞ্জ দিলাম এবং দয়া করে আজমি সাহেবকে ডেকে আনেন। আজমি সাহেব আমার কাছে সব একদম প্লেনের টিকিট থেকে শুরু করে সব কিছু আছে। তিনি ঢাকা আসতে গেলেন, শ্রীলঙ্কা থেকে আর ঢাকাতে ঢুকতে দিলেন না। লোকটাকে পাকিস্তানেও যেতে পারলেন না। লোকটা ওখান থেকে চলে গেল কোথায়? সৌদি আরব। যাকে পাকিস্তানের আমির বানাতে চাওয়া হলো, সে বলল আমি এখানকার লোক না, আমি বাংলাদেশি লোক। সে ফিরে এসে বাংলাদেশের নাগরিকত্ব নিছেন। এরপরও যদি এরকম মিথ্যাচার করা হয়, আমার কিছু বলার। তাকে পাকিস্তানের আমির বানানোর চেয়েছিল গোলাম আজম সাহেব। মানে আমির মানে কি প্রধানমন্ত্রী নাকি দলের আমির? পুরো দলের আমির। আচ্ছা। দ্বিতীয় কথাটা আমি যেটা হচ্ছে লাস্ট টাইম বলবো ভাইদের, শোনেন, 71 নিয়ে, 71 এবং জুলাই, 24শে জুলাই এই নিয়ে এই যে বললো যে বিতর্কের স্থান তো আপনার সংবিধানে রাখছেন। সংবিধান কেন পরিবর্তন করতে চান না? সংবিধান, কারণ এই সংবিধান বাকশালের পর থেকে যতবার পরিবর্তন হয়েছে সব হয়েছে দলীয়করণের জন্য। সেই দলীয়করণের স্বার্থে আপনারা এটাকে আঁকড়ায় ধরে রাখছেন। আচ্ছা, আমার শুধু জানতে ইচ্ছা করে যে উনি যখন ছিলেন, আপনারা নিশ্চয়ই খুব ভালো সম্পর্ক ছিল, তরুণ প্রজন্মের একজন প্রতিনিধি হিসেবে আমার জানতে ইচ্ছা করে উনি কি সবসময় সরি ছিলেন? তারপরে উনি যেহেতু বলতেন যে বাংলাদেশি আমি, কিন্তু উনি 71-এর ভূমিকার জন্য উনি নিজে কি সরি বলছিলেন? বহুবার বলছে। আমি আপনার রাজশাহী মাদ্রাসা ময়দানের মাঠে উনি বলছে কি কারণে সেই সময় পাকিস্তানকে সমর্থন দেওয়া হয়েছে, এবং সেই সময় এটাও বলছে আমাদের কোনো ভুল ত্রুটি। কিন্তু আমি আপনাকে একটা জিনিস বলি, উনি বলতেন যে এটা তাদের ভুল ছিল, এটা ভুল, এটা রাজনৈতিক ভুল ছিল। এই কথা উনি অনেকবার বললাম তো মাদ্রাসা ময়দানে, রাজশাহী মাদ্রাসা ময়দানে অধ্যাপক গোলাম আজম সাহেব বলে গেছেন যে জামাতে ইসলামের অখণ্ড পাকিস্তান চাওয়া সেই সময় ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে। এই পরবর্তীতে এটা ভুল ছিল। এবং 25 তারিখের সংগ্রাম যদি দেখেন, যদি অন্য পেপার দেখেন, সেখানে জামাতে ইসলামের স্টেটমেন্ট আছে যে শেখ মুজিবুর রহমানের হাতে ক্ষমতা হস্তান্তর করার দাবি দিয়ে দিচ্ছে। আর একটা জিনিস ভুলে যায় না, এই লোকটাই ভাষা সৈনিক ছিলেন। সে যদি পাকিস্তানের সবকেই সমর্থন করতে, তাহলে উর্দুকে সমর্থন করতেন না। না না না, উর্দুকে তাহলে সমর্থন করতেন, বাংলা ভাষাকে বলেননি। এবং আমার কথাটা শোনেন, আপনি ইতিহাসকে তো পুনর্লিখন করেন না, কিছু জিনিস নিজেরাও মেনে নিতে থাকেন। ওই জন্য বললাম যে মুসলিম লীগ যদি বিএনপির মধ্যে বিলীন হয়ে থাকে, তার জামাতে ইসলাম এবং বিএনপি যদি পরে সৃষ্টি হয়ে থাকে, জামাতের বিচার হতে গেলে বিএনপিরও বিচার। মুসলিম লীগের নেতৃবৃন্দ মুসলিম লীগ নামে রাজনীতি করেন নাই, বিএনপির নামে রাজনীতি। মুসলিম লীগই বিলীন হয়ে গেছে। জামাত ইসলামের নেতৃবৃন্দ কমিউনিস্ট পার্টির নামে রাজনীতি। যদি 10 সেকেন্ড, সেটা হচ্ছে যে 14 দলের সহযোগী ছিল ওয়ার্কার্স পার্টি, জাসদ টাসদ ইত্যাদি। আমি তাদের বিচার করছি। কিন্তু 71 সালে যারা গণহত্যার সাথে যুক্ত ছিল, তারা যদি এসে বলে যে ভাই আমাদেরকে মাফ করে দেন, 14 দলের বিচার হচ্ছে না, 14 দলকে নিষিদ্ধ করা হয়, সহযোগী ছিল তারা। তারা তো পার্সন জেলে আছে। 14 দলকে দল হিসাবে আপনি কি নিষিদ্ধ করছেন? সহযোগী ছিল তারা, তাদের বিচার করতেছেন না তো। তাদেরকে আমি যদি জেলে ভরে রাখি, আর যারা স্বাধীনতার আন্দোলনে মুক্তিযুদ্ধের সময় গণহত্যা হানাদার বাহিনীর সহযোগিতা, ওনা গণহত্যা করতে ইন্ডিয়া, এই কথা বলে বুদ্ধিজীবী হত্যা করছে ইন্ডিয়া, এটা পাকিস্তান করেনি। আচ্ছা, ধন্যবাদ। আজকে এই পর্যন্ত আমাদের হাতে সময় শেষ। শরীফ ভাই অনেক ধন্যবাদ, শাহরিয়ার ভাই, ঠাকুর ভাই অনেক ধন্যবাদ।